আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব রাশিয়ার 2 যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের। জানিয়ে দেব সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলা, নিহত 2। এছাড়া রয়েছে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজা ও সুদান। জানিয়ে দেব এবার রাশিয়ার ওয়ান্টেড তালিকায় নাভালনির ভাই। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার 2 যুদ্ধজাহাজে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার 2টি যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইউক্রেন। ক্রিমিয়ায় জাহাজ 2টি নোঙর করা হয়েছিল। এর আগে ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া। এদিকে পশ্চিম ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে রাশিয়া আন্তর্জাতিক সীমানা আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে পোল্যান্ড। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগের কেন্দ্র বানিয়েছে দেশটির সামরিক বাহিনী সফলভাবে রাশিয়ার জাহাজ ইয়ামাল আজভে হামলা করেছে। ক্রিমিয়ায় মস্কো সমর্থিত কর্মকর্তারা জানিয়েছেন তাদের বাহিনী ইউক্রেনের বড় ধরনের হামলা প্রতিহত করেছে। সেবস্তোপলে রুশ নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রাম পোস্টে বলেছে সাম্প্রতিক সময় এটি ছিল বড় ধরনের হামলা। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলের হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, বর্বর এই সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া এই ঘটনায় রোববার 24শে মার্চ দেশ জুড়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ভাষণে পুতিন বলেন, আমি আজ আপনাদের সঙ্গে বর্বর সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলছি, যার শিকার হয়েছেন শতাধিক নিরীহ মানুষ। হামলাকারীরা ভেবেছিল তারা খুব সহজে সীমান্ত পেরিয়ে ইউক্রেনে পালিয়ে যেতে পারবে, কিন্তু সীমান্ত অতিক্রম করার আগে 4 বন্দুকধারীকে গ্রেফতার করে আমাদের ফেডারেল সিকিউরিটি সার্ভিস। এদিকে সিরিয়ার দামেস্কে ইসরায়েলি বিমান হামলা, নিহত 2। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। তাছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যারা সবাই বেসামরিক নাগরিক। দামেস্কের কাফারা সৌসা এলাকায় আবাসিক ভবনে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলার নিহতদের পরিচয় প্রকাশ করেনি, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বুধবার সকাল 9টা 40 দিকে তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সে সময় পাশের একটি স্কুলে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে হামলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুনে পড়ে গেছে। জানালার কাচ পুরোপুরি ভাঙা। ভবনের নিচে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাছের আল বাওরা প্রাইভেট স্কুলের একটি খালি বাস আগুনে পড়ে যায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহিম তবে গত মাসে লেবাননের বৈরুতে ফিলিস্তিনের হামাসের শীর্ষ নেতা সালেহ আল আররির উপর বিমান হামলার সঙ্গে এই ধরনের হামলার মিল রয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিরিয়ায় বিভিন্ন এলাকায় 13টি হামলা চালিয়েছে। সেগুলোর মধ্যে 8টি বিমান হামলা এবং 5টি রকেট হামলা। এসব হামলায় সিরিয়ায় প্রায় 31টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। নিহত ছিলেন 31 জন এবং আহত ছিলেন 13 জন। 1 দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন জানিয়ে আসছে ইরান। দামেস্কো ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখায় তেহরানের বৈশ্বিক সামরিক প্রভাব কমানোর উদ্দেশ্যে সিরিয়া প্রায় এই ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এবার দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজা ও সুদান। খাবারের অভাবে গাজা উপত্যকায় লক্ষাধিক মানুষ এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। সেই সঙ্গে সুদানেও চলমান সংঘাত বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা সংকটের কারণ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। খাবারের তীব্র সংকটের ফলে একটি দেশের জনগোষ্ঠীর গুরুতর অপুষ্টি, অনাহার এবং মৃত্যুর দিকে ঝুঁকে পড়লে দুর্ভিক্ষ দেখা দেয়। সাধারণত কোনো দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিনা সেটা ঘোষণা করে জাতিসংঘ। কখনো কখনো দেশটির সরকারের সঙ্গে অন্য কোনো আন্তর্জাতিক সাহায্য বা মানবিক সংস্থাগুলোর সঙ্গে মিল রেখে এই ঘোষণা দেয় সংস্থাটি। সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় বা আইপিসি নামে জাতিসংঘের একটি মাপকাঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তীব্রতার 5টি পর্যায় ভিত্তিতে একটি দেশের খাদ্য ঘাটতি বা খাবারের নিরাপত্তাহীনতার র্যাঙ্কিং করা হয়, যার পঞ্চম ও সর্বশেষ ধাপ দুর্ভিক্ষ। তবে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করার জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় 3টি জিনিস ঘটতে হবে। 1. কমপক্ষে 20% পরিবারের খাদ্যের চরম সংকটের মুখোমুখি হতে হবে। 2. 30% শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে হবে এবং
10,000 মানুষের মধ্যে প্রতিদিন 2 জন প্রাপ্তবয়স্ক বা 4 জন শিশু সম্পূর্ণ অনাহার ও অপুষ্টিতে ভোগে কিংবা রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এই ধরনের ঘটনা ঘটলে সেখানে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার উত্তর গাজার দুর্ভিক্ষ আসন্ন 2024 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে। গত 7 অক্টোবর ইসরায়েলের মধ্যে হামাসের হামলার পর থেকে গাজায় কয়েক মাস ধরে চলা সংঘাতের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইপিসি শ্রেণী বিভাগ অনুযায়ী গাজায় প্রায় 11 লাখ মানুষ অর্থাৎ প্রায় অর্ধেক জনগোষ্ঠী ক্ষুধার্ত। পরিস্থিতি যদি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছায় তাহলে 2024 সালের জুলাইয়ের মধ্যে গাজায় সবাই দুর্ভিক্ষের মুখে পড়বে। জাতিসংঘ বলেছে, আইপিসির নথিভুক্ত যে কোনো অঞ্চল বা দেশের তুলনায় গাজার বেশি সংখ্যক মানুষ তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে সুদানে চলমান সংঘাত দেশটি সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বাজে মানবিক দুর্দশায় নিমজ্জিত বলে সতর্ক করেছেন জাতিসংঘের কর্মকর্তারা, যা কিনা বিশ্বের বৃহত্তম ক্ষুধা সংকটের কারণ হতে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর তথ্য অনুসারে 2023 সালের এপ্রিলে শুরু হওয়া গৃহযুদ্ধের ফলে সুদানে প্রায় 1,08,00,000 মানুষ তীব্র খাদ্য ও নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। ইউনিসেফ বলেছে, এর ফলে সবচেয়ে বাজে ধারণারও বাইরে গিয়ে ছোট শিশুদের মধ্যে অপুষ্টির পাশাপাশি কলেরা, হাম ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এদিকে এবার রাশিয়ার ওয়ান্টেড তালিকায় নাভালনির ভাই। রাশিয়ায় আলোচিত বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনি কয়েকদিন আগেই মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে ফেরত দেয়নি রুশ প্রশাসন। এমন অবস্থার মধ্যেই আবারও নাভালনির ভাই ওলেগ নাভালনিকে ওয়ান্টেড তালিকায় রাখল পুতিন প্রশাসন। এক প্রতিবেদনে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গত সপ্তাহে কারাগারে মারা যাওয়া বিরোধী দলীয় রাজনৈতিক আলেক্সি নাভালনির ভাই ওলেগ নাভালনিকে ওয়ান্টেডের তালিকায় যোগ করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কেন ওলেগ নাভালনিকে এই তালিকায় রাখা হয়েছে তা বিস্তারিত প্রকাশ করেনি। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফৌজদারি অপরাধের কারণে ওলেগ নাভালনিকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি মন্ত্রণালয়। এর আগে 2021 সালের আগস্টে মস্কোর আদালত 40 বছর বয়সী ওলেগ নাভালনিকে করোনা মহামারীর মধ্যে সমাবেশের সময় স্বাস্থ্যবিধির মানদণ্ড লঙ্ঘনের দায়ে 1 বছরের সাজা দেওয়া হয়েছিল। তার আগে 2014 সালের ডিসেম্বর থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত জালিয়াতি ও আত্মসাতের মামলায় কারাগারে আটক ছিলেন তিনি। গত সপ্তাহে মাত্র 47 বছর বয়সে কারাগারে মৃত্যু হয় রাশিয়ার সবচেয়ে আলোচিত বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি। এদিকে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। রাশিয়াকে ভূমি থেকে নিক্ষেপযোগ্য কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। বেশ কিছু সূত্রের সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক হয়েছে। ইরানের 3টি সূত্র জানিয়েছে, রাশিয়ার কাছে সরবরাহ করা ক্ষেপণাস্ত্রের মধ্যে অধিকাংশই ফাত্তাহ 110 সিরিজের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা জানিয়েছেন, এসব ক্ষেপণাস্ত্র 300 থেকে 700 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রক বিপ্লবী গার্ড যদিও এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ ব্যাপারে গোপনীয়তা রক্ষা করেছে। ইরানের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রথম চালান রাশিয়াতে যায় জানুয়ারিতে। এর আগে দেশ দুইটির মধ্যে নিরাপত্তা চুক্তিতে সই হয়। অন্যান্যদের মতো নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত 4টি চালান সম্পন্ন হয়েছে। বাকি চালান শিগগিরই রাশিয়ায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন তিনি। এর আগে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে কিছু ড্রোন সরবরাহ করা হয়েছিল।